আসসালামু আলাইকুম কাজী মন্টু ভাই, কেমন আছেন? আছি ভালোই, বেশ ফুরফুরা মন বলা যায় আর কি। এই যে বাংলাদেশে যেটা হলো, আপনার সাথে কথা বলেছি পরে, ঠিক মানে পরের দিনই আর কি, তাৎক্ষণিকভাবে। আর এই কদিন তো কেটে গেল, এর মধ্যে অনেক ডেভেলপমেন্ট হয়েছে। তো এই যে অনেকের কাছে এটা স্বৈরতন্ত্রের একটা অবসান, এবং এখন কি নতুন করে বাংলাদেশকে গড়ে তোলার জন্য। তা আপনি আপনার যে প্রতিক্রিয়া এই সময় কেমন ভাবছেন আপনি? হ্যাঁ, আসলে 15টি বছর প্রথমে আমি অভিনন্দন জানাই যে বৈষম্য বিরোধী ছাত্রদের, কারণ তাদের ত্যাগ, তাদের রক্তদানের মধ্য দিয়ে আজকে যে বিপুল বিজয় অর্জিত হয়েছে, তার জন্য তারা ডিজার্ভ করে সারা জাতির পক্ষ থেকে অভিবাদন। তা আমি বাংলাদেশে এই স্বল্প সময়ের মধ্যে এত বড় একটি গণবিস্ফোরণ, এটা কিন্তু সত্যিই একটা অবাক বিস্ময়ের ব্যাপার। সারা বিশ্বই কিন্তু দেখেছে কিভাবে ছাত্ররা সারা জাতিকে ঐক্যবদ্ধ করতে পারে, কিভাবে ছাত্ররা একটি সাফল্যের দিকে পুরো জাতিকে এগিয়ে নিতে পারে। আর যেভাবে রক্ত দিয়েছে তারা, এটাও অকল্পনীয়। বুক পেতে দিয়েছে যেভাবে, এটা মানুষ মনে রাখবে আজীবন, তাদের স্মৃতিকে নাড়া দেবে সারাটা জীবন। যাই হোক, আজকে যে বিজয় অর্জিত হয়েছে, এই বিজয়টা কিন্তু চূড়ান্ত নয়, কারণ যতক্ষণ পর্যন্ত এই বিজয়কে সংহত করা না যাবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু এই বিজয়ের ক্ষণস্থায়ী বিজয় হিসেবেই থাকবে, আনন্দ উৎফুল্লতার মধ্যেই সীমাবদ্ধ থাকবে। একে সংহত করতে হলে স্বৈরতন্ত্র যেসব কন্ডিশনকে ভিত্তি করে টিকে থাকে, যেসব শর্তগুলো স্বৈরতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে ভূমিকা পালন করে, সেইগুলোকে সমূলে উৎপাটন করতে হবে। সেগুলো উৎপাটন না পারলে স্বৈরতন্ত্র পুনরুত্থান ঘটবে, অবশ্যই ঘটবে। কারণ এই স্বৈরতন্ত্র বাংলাদেশের পুরা ইতিহাস, জন্মলগ্ন থেকে যে ইতিহাসের ক্ষেত্রে আমরা কি দেখি, আমরা দেখি বারবার এইরকম স্বৈরতন্ত্রের উত্থান, এবং মানুষ কোনো না কোনো ভাবে মানুষকে বহু ত্যাগ তিতিক্ষার শিকার করতে হয়েছে এই স্বৈরতন্ত্রের কারণে। বহু নির্যাতনের শিকার হয়েছে, বহু পরিবার ধ্বংস হয়ে গেছে, অর্থনীতি ধ্বংস হয়েছে, দেশের উন্নয়ন ব্যাহত হয়েছে। আজকে এই স্বৈরতন্ত্র এমন একটা বিজয় উল্লাসের মুহূর্তে শুধু একটা কথা মনে রাখতে হবে, যে আবার কি স্বৈরতন্ত্র এদেশে ফিরে আসবে? প্রচেষ্টা চলছে। সেই প্রচেষ্টা থেকে শুরু করে ভবিষ্যতে যেন আর কোনো রকম স্বৈরতান্ত্রিক ব্যবস্থার পুনরুত্থান না হয়, সেজন্য এমন সমস্ত ব্যবস্থা দরকার, এমন সমস্ত ফাঁক ফোকরগুলো বন্ধ করা দরকার, যাতে ওরা আর সুযোগ না পায় জনতার মধ্যে ফিরে আসতে। কিছু লোককে এরা সবসময় দোষর হিসেবে পেয়ে থাকে, এটা সত্য। তারাও যেন এই ফাঁক ফোকর দিয়ে আর ওদের পক্ষে সক্রিয় ভূমিকা পালন না করতে পারে, সেই কারণে এই ফাঁক ফোকরগুলো বন্ধ করা এই মুহূর্তে অত্যাবশ্যকীয়। এখন ভেবে দেখা দরকার যে শেখ হাসিনা সরকার, স্বৈরতান্ত্রিক সরকার, এত কঠিন সুরক্ষা ভিত্তিক চারদিকে একটা ব্যূহ রচনা করলো, তারপরে সে পড়ে গেল কি করে? তারপরে সে মাত্র কয়েকদিন ব্যবধানে শুধু ছাত্রদের আন্দোলনের মুখে নড়বড়ে হয়ে গেল। ছাত্রদের আন্দোলনের মুখে তার সরকার ক্ষমতা ত্যাগ করতে বাধ্য হলো। এই বিস্ময়কর ব্যাপারটিকে কিন্তু বিশ্লেষণ করা দরকার। হাসিনা শুরু থেকেই কিন্তু তার চ্যালেঞ্জ হিসেবে ধরে নিয়েছে রাজনৈতিক দুটি পক্ষকে, এক বিএনপি, দুই জামাত ইসলামী। তাই এই দুটোকে শেখ হাসিনার স্বৈরশাসক শেখ হাসিনার যে রণকৌশল, এবং তার পরামর্শদাতা দেশের বাইরের এবং দেশের ভিতরে যে পরামর্শদাতারা, যারা তার রণকৌশলের প্রণয়ন করে থাকে, তারা সবাই কিন্তু হাসিনাকে দুইটা ফ্রন্টে লড়াই করার জন্য প্রস্তুত রাখতে চেয়েছিল, এবং তারা সেইভাবেই গড়ে তুলেছিল তাদের রক্ষা ব্যবস্থা, ডিফেন্স সিস্টেম। তা আজকে হাসিনা দেখা যায় তার সমস্ত বাহিনী, পুলিশ বলেন, র্যাব বলেন, আপনার বিজিবি বলেন, আর্মি বলেন, আনসার বলেন, এবং বিভিন্ন গোয়েন্দা বাহিনী বলেন, তাদের ছাত্র প্রতিষ্ঠান,
যুব প্রতিষ্ঠান, শ্রমিক লীগ, তমুক লীগ, যত বাহিনী আছে সমস্ত বাহিনীকে তারা এমনভাবে গড়ে তুলেছিল, এমনভাবে প্রস্তুত করেছিল যেন তারা দুইটি ফ্রন্টে লড়াই করতে পারে, যে কারণে বিরোধী দলগুলা কিন্তু সহজে সামনে আসতে পারেনি। তারা তাদের রণকৌশল কিন্তু তৃতীয়, এই দুইটা ফ্রন্ট বাদ দিয়ে যে তৃতীয় আরো ফ্রন্ট থাকতে পারে সেগুলা কিন্তু তারা কল্পনা করেনি। তারা মনে আর ছাত্রদের তো তারা কখনো কল্পনাই নেয়নি, বিবেচনাই নেয়নি যে ছাত্ররা একটা শক্তি হিসেবে তাদের জন্য চ্যালেঞ্জ হতে পারে, এটা তারা মনে করেনি। কারণ তারা ভেবে দেখেছে যে ছাত্রদের ঠেকানোর জন্য তাদের যে ছাত্র প্রতিষ্ঠান, ছাত্রলীগ, তাদের যে প্রশিক্ষণ আছে, তাদের হাতে যে অস্ত্রশস্ত্র দেওয়া আছে, তাদেরকে যে সমস্ত যেভাবে প্রস্তুত করা হয়েছে, অর্থ, অস্ত্র, মদ্যপান ইত্যাদি সমস্ত কিছু দিয়ে তাদেরকে যেভাবে রাখা হয়েছে, তারা ছাত্রদেরকে অতি সহজেই ট্যাকল করতে পারবে। এটাই কিন্তু এই স্বৈরতান্ত্রিক সরকারের চিন্তা ছিল ছাত্রদেরকে নিয়ে, যে কারণে ছাত্রদেরকে তারা আক্রমণের একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে এটা কখনো কল্পনা করেনি। তাই এই দিকটা তারা সবসময় অরক্ষিত থেকেছে এই ফ্রন্ট থেকে, যে জন্য এই ফ্রন্টের সহজে ছাত্ররা খুব দ্রুত, এত দ্রুত সামনে আসতে না পারলে কিন্তু ছাত্রদের এত এইভাবে সংগঠিত হতে পারতো না। যাই হোক, আজকে যখন প্রথমে ছাত্ররা এই কোটাভিত্তিক আন্দোলন শুরু করে, তখন হাসিনা ভেবেছিল এটার জন্য তো আমার ছাত্রলীগই যথেষ্ট, সেই জন্যই সে প্রথমে গুরুত্ব দেয়নি। সে যেভাবে হালকাভাবে বিষয়টাকে হ্যান্ডেল করার চেষ্টা করেছে, তাতে পরিষ্কার বোঝাই যাচ্ছিল ছাত্রদের গণনার মধ্যেই নেয়নি। তারপরে ভেবেছিল এই কোমলমতি ছাত্র, এদের বাবা মা তো স্বাভাবিকভাবে তাদের ছেলে মেয়ে বিশ্ববিদ্যালয়ে পড়ায়, তা এই ছাত্রদেরকে কেন্দ্র করে তারা ভবিষ্যৎ চিন্তা করে, ভবিষ্যৎ বেঁচে থাকার অবলম্বন মনে করে। তাদের বাবা মা এই আন্দোলনে কিছুদিন পরেই আন্দোলন থেকে বের করে নিয়ে যাবে, এটাই ছিল শেখ হাসিনার লক্ষ্য বা ধারণা। তা পরবর্তী সময়ে যখন ছাত্ররা দেখা গেল যে না, তারা হাসিনার যে ধারণা, তার সেই ধারণা মতো তারা থাকছে না, সেই ধারণার মধ্যে তারা আরো অনেক বেশি দ্রুত অগ্রসর হচ্ছে, তখন কিন্তু হাসিনা বেশ কিছু বেসামাল হয়ে যায় এবং বেশ কিছু বিচলিত ভাব তার ধরা পড়ে। তা সে যে কারণে সে লাস্টের কিছুদিন বেপরোয়াভাবে গুলি করে, ছাত্রদেরকে বেপরোয়াভাবে হত্যা করে তাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছিল। তারা এইভাবে বিরোধী দলগুলোকে কিন্তু তারা ট্যাকল করতে পেরেছিল। বিরোধী বিএনপি বলেন, জামাতি বলেন, এদেরকে সে কিন্তু ট্যাকল করেছিল এইভাবে আতঙ্ক সৃষ্টি করে। আর বিরোধীরাও তাদের সঙ্গে যুদ্ধ করতে 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 অনেক বেশি রণক্লান্ত হয়ে পড়েছিল। প্রতিটি মুহূর্তেই যখনই তারা মাঠে নেমেছে, তাদের সঙ্গে সঙ্গে বিভিন্ন বাহিনীগুলো, গোয়েন্দা থেকে শুরু করে সমস্ত বাহিনীগুলো এমনভাবে তাদের উপর হামলা করেছে এবং সেইভাবেই প্রস্তুতি ছিল এই সরকারের, সেইভাবে তার পুরা কৌশলটা, তাদের ডিফেন্স ব্যবস্থাটা সেইভাবে গড়ে তুলেছিল। ছাত্রদেরকে তারা এরকম ভাবে তো ডিফেন্সের মধ্যে ছিল না, সুতরাং ছাত্রদেরকে প্রথমে তারা ওইভাবে বিবেচনাও নেয়নি। সেই সুযোগটা পেয়েছিল ছাত্ররা সেই সুযোগটা পাওয়ার পরে যখন মাঠে ময়দানে ছাত্রদের সঙ্গে তাদের ফেস করতে হচ্ছিল, তখন কিন্তু তারা বুঝতে পারলো যে সর্বনাশ, পরিস্থিতি অন্যরকম। তখন যেভাবে তারা শেষের দিকে এসে গুলি করছে বেপরোয়া, 5 তারিখেই নাকি 200-250 লোক মারা গেছে শুধু 5 তারিখে। শেষের দিকে এসে যখন ছাত্ররা গণভবন ঘেরাওয়ের পরিকল্পনা করলো, তারা কর্মসূচি দিল, তখন এবং ঢাকা শহরের সমস্ত বাংলাদেশ থেকে এসে হাজার 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 লক্ষ লোকের সমাবেশ ঘটলো। আর্মি কিন্তু তার আগেই আমাদের আর্মি জেনারেল ওয়াকার সাহেব আর্মির সঙ্গে মত বিনিময় সভা করে একটা সিদ্ধান্তে উপনীত হতে পেরেছেন যে আর্মি মানুষের বুকে গুলি চালাবে না। এই সিদ্ধান্ত তিনি নিয়েছিলেন এবং এই সিদ্ধান্তটা সবার কাছে কিন্তু পৌঁছে দেওয়া হয়েছিল যে আর্মি জনসাধারণের প্রতি কোনো গুলি চালাবে না। তাই 5 তারিখে যখন যেভাবে জনস্রোত গণভবনের দিকে ছুটে আসছিল, সেটা একটা ভয়ঙ্কর জনস্রোত। এই জনস্রোতকে রোধ করার ক্ষমতা আর্মির ছিল না। আর্মি পারত, যদি আর্মি হস্তক্ষেপই করতো তাহলে শেখ হাসিনাকে রক্ষার জন্য, তার স্বৈরশাসনকে রক্ষা করার জন্য আর্মি হস্তক্ষেপ করতো, তাহলে কয়েক হাজার লোককে মরতে হইতো সেদিনকার। কিন্তু আর্মি সেই দায়িত্ব নেয়নি।
যে কারণে যেভাবেই বিবেচনা করি না কেন বিষয়টাকে, আর্মি কিন্তু শেখ হাসিনাকে রক্ষা করেছে, জনতা তাকে ছিঁড়ে খেত ওই দিনকার। সেই অবস্থা থেকে হাসিনাকে বাংলাদেশ ছেড়ে চলে যেতে বলা, মাত্র সময়, স্বল্প সময়, 45 মিনিট দেওয়ার সময় অনেকে ভাবছে 45 মিনিট কেন 1 ঘন্টা না, কেন 2 ঘন্টা না, কেন বা সন্ধ্যা না? তার কারণ হলো জনস্রোত তখন প্রায় গণভবনের কাছে পৌঁছে গেছে। এই পৌঁছানোটা 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যেই কিন্তু তারা পৌঁছে যাবে। এইটা কিন্তু আর্মির কাছে তথ্য ছিল। আর্মিরা দেখেছে সার্ভে করে যে এটা আসতে তাদের এই সময়টা লাগবে। এই সময়ের মধ্যে তারা কি সিদ্ধান্ত নিতে পারে? তারা কি 5-10 হাজার লোককে গুলি করে মারবে, না হাসিনার কে ছেড়ে দিবে জনতার কাছে? তারা কোনোটাই দায়িত্ব নেয়নি। হাসিনার কেউ জনতার হাতে ছেড়ে দেয়নি, অথবা তারা 5-10 হাজার মানুষকে গুলি করে হত্যা করার দায়িত্ব নেয়নি। বাধ্য হয়ে তারা তখন হাসিনাকে দেশ ত্যাগ করতে বলেছে। তো যাক, হাসিনার এই পরাজয় কিন্তু তার কৌশলগত পরাজয় বলা যায়। হাসিনা যেভাবে আগে ট্যাকল করে আসছে সেটা কার্যকর হয়নি, তাই হাসিনা সরকারের এইভাবে পতন ঘটেছে। তা আজকে যারা ক্ষমতায় আসছেন, আমাদের তত্ত্বাবধায়ক সরকার, অর্থাৎ এই বিজয়ের ফসল হিসেবে যে সরকার আজকে ক্ষমতা অধিষ্ঠিত, তাদের ক্ষেত্রেও এই কথাটা প্রযোজ্য যে তারা যে বিভিন্ন ফ্রন্টে তাদের উপরে হামলা হতে পারে, সেটা 2, 3, 4, 5, 6 হতে পারে। এই যে সমস্ত ফাঁকফোকরগুলো আছে, এইগুলোকে তারা যদি বন্ধ না করতে পারে, এগুলোকে যদি তারা স্টপ না করতে পারে, সেখানে যদি তাহলে কিন্তু তাদের জন্য আগামী দিনে সমূহ বিপদ ঘটার সম্ভাবনা আছে। কারণ দেশি বিদেশি চক্র কিন্তু অত্যন্ত সক্রিয়, এবং তারা যে সক্রিয় তারা এটা স্পষ্ট করে দিচ্ছে। এটা গোপনীয়তার কিছু নেই। তাদের বক্তব্যের ক্ষেত্রে আমরা দেখছি নানা রকম পরিকল্পনা, কৌশল, নানা রকমের বাংলাদেশের ব্যাপারে ভুল তথ্য প্রচার, বাংলাদেশের ব্যাপারে আন্তর্জাতিকভাবে বিভিন্ন জায়গায় বিভ্রান্ত করার প্রয়াস, এগুলো কিন্তু আমরা লক্ষ্য করছি। হাসিনা যখন বাংলাদেশ ছেড়ে ইন্ডিয়াতে যায়, তখন তারপর থেকে একটা প্রচারণা শুরু হয় যে হাসিনা ইন্ডিয়া ছেড়ে চলে যাচ্ছে এবং ইন্ডিয়া তাকে স্থান দেবে না। সে কোথায় যাবে? যুক্তরাজ্য। কিন্তু যুক্তরাজ্য তার নাকি প্রত্যাখ্যান করেছে, যুক্তরাষ্ট্র তার ভিসা নাকি বাতিল করেছে। তারপরে শুনলাম সে ফিনল্যান্ড, বেলারুস, অমুক তমুক দেশে যাবে। ফিনল্যান্ডে তো তার যাওয়ার সুযোগ ছিল, কারণ ওখানে তার বোনের ছেলের বিরাট এস্টাবলিশমেন্ট, সেখানে সে যেতে পারতো, প্রচুর টাকা রাখা আছে ফিনল্যান্ডে। কিন্তু 2 দিন পরে 3 দিন পরে যেতে পারে। ভারত সরকার, অমুকের যুক্তরাজ্য সরকার সে আলোচনা করছে দেখলাম, তারপরে ইত্যাদি ইত্যাদি। আসলে কি ঘটনা কিন্তু তা নয়। আসলে হাসিনাকে ভারত যখন একবার তাদের হাতে পেয়েছে, হাসিনাকে কিন্তু ভারত যেতে দেবে না। যে যাই বলুক না কেন, যত কথাই প্রচার হোক না কেন যে হাসিনা বাইরে যেতে পারছে না, বা হাসিনা আরো কিছুদিন পরে যাবে, এগুলো সবই মিথ্যা প্রচার। হাসিনাকে ইন্ডিয়া ত্যাগ করবে না। হাসিনাকে তারা আগেও যেভাবে ব্যবহার করেছে, এখনো ব্যবহার করবে। হাসিনা ভারতে যাওয়ার পরেই ওভাল, ওদের যে নিরাপত্তা অ্যাডভাইজার, মিস্টার ওভাল তার সঙ্গে দেখা করে, এবং দেখা করার পরে তারপর থেকে আর অত বড় পদের লোক নয়, তার অধস্তন অফিসাররা যোগাযোগ রাখছে শেখ হাসিনার সঙ্গে নিয়মিত। তারা তাকে ইনফরমেশন ফিডব্যাক করছে এবং হাসিনাকে সাহায্য করতেছে নানাভাবে। তা হাসিনা প্রথম থেকে তো নীরবই ছিল। তার ছেলে জয় নানাভাবে এই দেশের মানুষকে উস্কানি দিয়ে মূলক কথাবার্তা বলছিল, কিন্তু ইদানিং হাসিনা বলল যে যুক্তরাষ্ট্রের কে দায়ী করলো যে যুক্তরাষ্ট্রের যদি সে সেন্ট মার্টিন দ্বীপ দিয়ে দিত, তাহলে যুক্তরাষ্ট্র আজকে তাকে উৎখাত করতো না। যুক্তরাষ্ট্র নাকি উৎখাত করছে। তার মানে দাঁড়ালো হাসিনার কথায় যে আজকে যে ছাত্র জনতার যে বিরাট গণবিস্ফোরণ, এটা যুক্তরাষ্ট্র ঘটিয়েছে। অবশ্য যুক্তরাষ্ট্র প্রম্পটলি এটাকে খণ্ডন করেছে। যুক্তরাষ্ট্র সরাসরি অফিসিয়ালি এটাকে বলেছে এটা সত্য নয়। তো যাই হোক, এগুলা তাদের প্রচার। তবে একটা কথা, যে ইন্ডিয়ার বুকে থেকে, ইন্ডিয়ার নিরাপত্তা বলয়ের থেকে হাসিনা যে যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করলো, এখানে যে ইন্ডিয়ার ইন্ধন নাই এটা কিন্তু বলা যায় না। কারণ ইন্ডিয়ার ইন্ধন থাকতে পারে। ইন্ডিয়া কেন এটা হাসিনা বলল ইন্ডিয়ার বুকে থেকে, ইন্ডিয়ার নিরাপত্তা বলয় থেকে, সরকারি নিরাপত্তা বলয় থেকে, তাও বুঝতে হবে। কারণ ইন্ডিয়ার সঙ্গেও একটা সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার কিন্তু আমেরিকার চলছে। সাইকোলজিক্যাল, কারণ ইন্ডিয়াতে যেভাবে রিলিজিয়াস পারসিকিউশন হচ্ছে, আমেরিকা তো প্রতি বছর যেভাবে হিউম্যান রাইটসের উপরে যে কান্ট্রি রিপোর্ট ছাপে, তাতে
ভারতের নির্যাতনের কথাও থাকে, বাংলাদেশেও নির্যাতনের কথা থাকে, সব দেশেরই নির্যাতনমূলক কথা আলোচনা থাকে সেখানে। তা এছাড়াও এই হিউম্যান রাইটস প্র্যাকটিসেসের ওই রিপোর্ট ছাড়াও কিন্তু এখানে রিলিজিয়াস পারসিকিউশনের উপরেও কিন্তু তাদের এই বিভিন্ন রিপোর্ট আছে। এই রিলিজিয়াস পারসিকিউশনে কিন্তু ইন্ডিয়াতে মুসলিম পারসিকিউশন, ইন্ডিয়াতে খ্রিস্টান পারসিকিউশন, শিখ পারসিকিউশন, এগুলোর উপরেও কিন্তু তাদের অনেক প্রতি বছরই রিপোর্ট প্রকাশ হয়। তা ইন্ডিয়া এ ব্যাপারে মোদী সরকার তো খুব রিয়াক্টিভ গভর্নমেন্ট, ইন্ডিয়া কিন্তু সাংঘাতিক রিয়াক্ট করছে। তারপরে যেভাবে ইন্টারন্যাশনালি যে সমস্ত ওদের কর্মকাণ্ড চলছিল, যে তাদের যারা প্রতিপক্ষ, তাদের পক্ষে যারা কর্মকাণ্ডের পক্ষে যারা বাধা বলে মনে করে, তাদেরকে তারা হত্যা করে বিভিন্ন দেশে। এই হত্যাকাণ্ডে কানাডাটা ধরা খেয়ে গেল, কানাডার যে শিখ নেতা ছিল একজন, তাকে তারা হত্যা করে। তারপরে ইউএসএ এক শিখ নেতাকে তারা হত্যার চেষ্টা করে এবং ভারতীয় দূতাবাসের কোনো এক কর্মকর্তা ধরা পড়ে। পরে এটা ভারতীয় সরকার অস্বীকার করে, কিন্তু পরবর্তী সময় আমেরিকার গোয়েন্দা সংস্থা রিপোর্টে দেখা যায় যে ওই হত্যাকাণ্ডের প্রচেষ্টার নির্দেশ দিয়েছিল ভারতের প্রধান। তা সুতরাং আজকে যুক্তরাষ্ট্রের এর সঙ্গে কিন্তু এক ধরনের ঠান্ডা লড়াই, ভারতের সঙ্গে একটা ঠান্ডা লড়াই চলছে। সেই ঠান্ডা লড়াইয়ের ক্ষেত্রে কিন্তু হাসিনার আজকে এই যে উৎখাত, এটাকেও ইন্ডিয়া হয়তো বা মনে করছে যে যুক্তরাষ্ট্রের ইনভলভমেন্ট এর ভিতরে থাকতে পারে, তাই হাসিনার মুখ দিয়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এই অভিযোগ আনা হয়েছে। তা আজকে কিন্তু বিজেপি গভর্নমেন্টের একটা পতনশীল অবস্থা, পতনোন্মুখ অবস্থা চলছে। ওদের কপাল কিন্তু এখন মন্দের দিকটাই প্রধান। একদিকে তারা নির্বাচনে 400-এর অধিক আসন পাবে বলে ভাবছিল, সেখানে 260টি আসন পেয়েছে। তারপরে তাদের পার্লামেন্টে যেভাবে বিরোধী দলের নেতৃবৃন্দের মুখে বিজেপির হামলা চলছে, বিজেপির উপর আক্রমণ চলছে, বিজেপির সমালোচনা চলছে, তারা কিন্তু একটু বেসামাল হয়ে পড়ছে এবং তারা মনে করতেছে যে এতেও বোধহয় যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা আছে, যে কারণে যুক্তরাষ্ট্রের উপরে তারা একটু বেশ ক্ষিপ্ত। এনিওয়ে, এখন প্রশ্নটা হলো যে আবার এখানে আরেকটা ব্যাপার হলো কি, পশ্চিমবাংলার জনগণ, পশ্চিমবাংলার জনগণের কিন্তু বিরাট অংশ কিন্তু বাংলাদেশে এই যে ঘটনা এগুলো প্রত্যক্ষ করেছে এবং পশ্চিমবাংলার জনগণের একটা অংশ কিন্তু এই বাংলাদেশের জনগণের সে একাত্মতা প্রকাশ করেছে। এটাও কিন্তু বিজেপি গভর্নমেন্টের জন্য মাথা ব্যথা। তারপরে বিজেপি মুখী যে সমস্ত মিডিয়া গুলো আছে তারা প্রচার শুরু করে বাংলাদেশের বিজয়কে পৃথিবীর মানুষকে বিভ্রান্ত করার জন্য অপপ্রচারের মাধ্যমে তারা এই সাফল্যকে আসলে যারা যারা এই গণবিস্ফোরণের সঙ্গে কোনোভাবে যুক্ত নয় এরকম শক্তিকে ইনভলভ করে এটাকে মানুষের চোখে ভুল বোঝানোর চেষ্টা করতে থাকে। যেমন আমি রিপাবলিকান ওদের যে এই আছে একটা টিভি চ্যানেল আছে, রিপাবলিকান টিভি চ্যানেল, আমি ওটা খুলতেই দেখলাম যে ওখানে যে ভারতের নেতৃত্ব যদি না মানেন তাহলে আপনি পাকিস্তানি হয়ে গেলেন, অর্থাৎ আপনার বাংলাদেশি হওয়ার কোনো সুযোগ নেই, আপনি কিন্তু বাংলাদেশি হতে পারবেন না। নীতি প্রণয়ন করতে হবে। আজকে যেমন আমরা দেখছি যে মূর্তি ভাঙা, তার প্রতিকৃতি করা, এগুলো কিন্তু মানুষের আক্ষেপ, প্রচন্ড আক্ষেপ, কারণ এগুলোকে অবলম্বন করেই তো স্বৈরতন্ত্র টিকে ছিল। এগুলোই ছিল স্বৈরতন্ত্রের রাজনৈতিক হাতিয়ার এবং মনস্তাত্ত্বিক হাতিয়ার। এগুলা হাসিনা সারাদিনই মুক্তিযুদ্ধের চেতনার কথা বলেছে। হাসিনার যে মুক্তিযুদ্ধের চেতনা, এটা তো মানুষ দেখেছে, এটা কি হাসিনার মুক্তিযুদ্ধের চেতনা? হাসিনার মুক্তিযুদ্ধের চেতনা হলো গণতন্ত্র হত্যা, হাসিনার মুক্তিযুদ্ধের চেতনা হলো একনায়কত্ববাদ, হাসিনার মুক্তিযুদ্ধের চেতনা হলো লুটপাট, হাসিনার মুক্তিযুদ্ধের চেতনা হলো কি বলে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা। তো এই যে হাসিনার মুক্তিযুদ্ধের যে চেতনা, এই চেতনাকে কিন্তু আজকে রাজনৈতিকভাবে, সাইকোলজিক্যালি, পলিটিক্যালি সব দিকে রোধ করতে হবে। আজকে যদি যে সমস্ত কন্ডিশনগুলোকে, যে শর্তগুলোকে, যেগুলোকে অবলম্বনকে ভিত্তি করে হাসিনা স্বৈর সরকার প্রতিষ্ঠিত হয়েছিল, সেই অবলম্বনগুলোকে সমূলে উৎখাত করতে হবে। যে সুতরাং আজকে যেমন আমি বলতে একটু খারাপই লাগে যে আজকে শেখ মুজিব কে, এটাও বুঝতে হবে, কারণ আমরা এই শেখ মুজিব সম্পর্কেও জাতিকে আজকে একটা ঐতিহাসিক মূল্যায়ন সামনে নিয়ে আসতে হবে, কারণ তাকে ব্যবহার করে স্বৈরতন্ত্র পুনরায় ক্ষমতায় আসার সুযোগ পাবে, সেই সুযোগ যেন না পায়।
সুতরাং শেখ মুজিবের কিন্তু একটা তার ঐতিহাসিক ভূমিকা ভিত্তি করে আজকে সঠিক মূল্যায়ন কিন্তু দরকার আছে। আজকে শেখ মুজিব আমরা দেখি যে 1971 সালের 25শে মার্চ পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতার যে আকাঙ্ক্ষা তার উন্মেষ ঘটিয়েছিল কিন্তু শেখ মুজিবুর রহমান। এটা তো সত্য, এটা তো অনস্বীকার্য, এটা ঐতিহাসিক সত্য। এটাকে তো কেউ অস্বীকার করতে পারবে না। তারপরে 25শে মার্চ রাতে যখন শেখ মুজিবুর রহমান সাহেব স্বেচ্ছায় তিনি আত্মসমর্পণ করেন, স্বেচ্ছায়, আমার মনে আছে আমরা তখন SM হলে 166 নম্বর রুমে কথা বলছিলাম 25শে মার্চ রাতে। ওই রুম বরাদ্দ ছিল পরবর্তী সময়ে তখনকার পূর্ব বাংলা ছাত্র ইউনিয়নের প্রেসিডেন্ট নূর মোহাম্মদ খান, পরবর্তী সময় তো তিনি মন্ত্রী হয়েছিলেন। তার রুমে আমরা তখন শহরে এই আন্দোলনের সঙ্গে নানাভাবে আমরা জড়িত ছিলাম, তো এসব নিয়ে আমরা ওই রুমে বসে কথা হচ্ছিল। এই সময় সিরাজুল হোসেন খান পরে তখন এনআর সাংবাদিক ছিলেন, নিউজ এজেন্সি এনআর, উনি এডিটর ছিলেন অন্যতম, এবং তিনি তো পরবর্তী সময় মন্ত্রী হয়েছিলেন জাতীয় পার্টি থেকে। তা সিরাজুল হোসেন খান সাহেব 8টা সাড়ে 8টার দিকে এসে আমাদের বললেন, তোমরা বাসায় চলে যাও, আজকে পাকিস্তানিরা হামলা করতে যাচ্ছে। তা আমার মনে আছে আমি তখন পূর্ব বাংলা ছাত্র ইউনিয়নের প্রেসিডেন্ট ছিলেন নূর মোহাম্মদ খান, জেনারেল সেক্রেটারি ছিলেন নজরুল হক নান্নু, এবং আমাদের আর এক বন্ধু ছিল শাহজাহান। আমরা 4 জন আজিমপুরের ইসের দিকে, আমার বাসা ছিল তখন হাজারীবাগ, আমরা হাজারীবাগের দিকে যাচ্ছিলাম। পথে যেতে আমরা 2টা রিক্সা নিয়েছিলাম, কিন্তু রিক্সা আজিমপুর গরুস্থানের পরে আর এগ্রসর হতে পাইনি, ওখানেই আমাদের নেমে যেতে হয়েছিল। তারপরে দেখছি আমি আজিমপুর গরুস্থান থেকে স্টার্ট করে আমাদের হাজারীবাগ পর্যন্ত পুরোটাই ছিল রাস্তায় ব্যারিকেড। আওয়ামী লীগের, ছাত্রলীগের ছেলেরা প্রচুর ব্যারিকেড দিয়েছিল, এবং ওখানেই শুনলাম ছাত্রলীগরা সময় আজকে পাকিস্তানিরা হামলা করবে, ওরা সেই কারণে তাদেরকে ঠেকানোর জন্য এই ব্যারিকেড স্থাপন করছে। তার মানে আওয়ামী লীগ পুরোটাই জানতো যে সেদিনকে কিভাবে হামলাটা হচ্ছে, কি হচ্ছে, সবকিছুই জানতো, আমাদের থেকে অনেক বেশি জানতো, কারণ যেহেতু আওয়ামী লীগের সঙ্গে পাকিস্তান গোয়েন্দা বাহিনীর যোগাযোগ ছিল। তারপরে যাই হোক, আমি ওই দিনকে তো পাকিস্তান হানাদারদের সেই বর্বরচিত হামলা শুরু হলো রাত্রে প্রায় 12টার দিকে। 12টার দিকে হামলার পর দিন কারফিউর মধ্যে আমরা নাজমুল হক নান্নু, নূর মোহাম্মদ খানকে নিয়ে যাচ্ছিলাম রুদপুরের দিকে। হাজারীবাগ পার হয়ে রাস্তা থেকে নামার পথে যেখানে ছিল খাল বিল ইত্যাদি মাঠ, তার দিয়ে যখন যাই তখন কিন্তু পাকিস্তানি হানাদাররা গাছের উপর, বিডিআরের ক্যাম্পের গাছের মাথায় তারা যে ভারী কামান নিয়ে বসা ছিল, এটা আমরা জানতাম না। আমরা যখন একটা খালের সামনে পৌঁছাই তখন প্রচন্ড গুলি হতে থাকে আমাদের লক্ষ্য করে। আমরা খালের ওই চড়াতে মুখ লাগে, আমরা সেদিন নিজেদের রক্ষা করি। পরে সন্ধ্যা হলে আমরা ওখান থেকে চলে যাই। তা যাই হোক, আমরা রুদপুরে যাই। রুদপুরে যাওয়ার পরে রুদপুরে দেখলাম আওয়ামী লীগের প্রচুর অনেক নেতাই সেখানে, অনেক ছাত্র নেতা সেখানেই আমরা শুনেছি 2টা ঘটনা আমরা দেখেছি। এক দেখেছি যে ওখানেই, আমি তো তার আগে আমরা জানিনি যে শেখ মুজিব আত্মসমর্পণ করতে যাচ্ছে, ওখানেই ছাত্রলীগের সমালোচনা শুনেছিলাম আমি। সেটা হলো শেখ মুজিব কেন আত্মসমর্পণ করতে যাচ্ছে, এইটার সমালোচনা ওখানে শুনেছি। আর 2 শুনলাম ওখানে জিয়াউর রহমানের কণ্ঠে মুক্তিযুদ্ধ ঘোষণা, ওখান থেকেই আমরা শুনেছি সেটা। এই 2টাই ঘটনা খুব বিস্ময়কর ব্যাপার ছিল আমাদের কাছে। তা যাক, শেখ মুজিবুর রহমান কিন্তু সেদিনকে যে স্বেচ্ছায় আত্মসমর্পণ করলেন, এটা যে পাকিস্তানিরা 30 লক্ষ লোককে হত্যা করেছে বলে আমরা মনে করি, সেই পাকিস্তানিরা কিন্তু শেখ মুজিবকে হত্যা করেনি, এটা কিন্তু সত্য। তারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের যে আশা আকাঙ্ক্ষা সেটাকে ধ্বংস করে দেওয়ার জন্য হাজার হাজার মানুষকে হত্যা করে যাচ্ছিল, অথচ তারা কিন্তু সেদিন শেখ মুজিব যে নাকি সেদিন মুক্তিযুদ্ধের চেতনার উন্মেষ ঘটিয়েছিল তাকে কিন্তু করেনি। তারা কিন্তু তাদের সঙ্গে আপোষ করে ওনাকে পাকিস্তানে নিয়ে যায়, এবং তার পরিবার কিন্তু এই পাকিস্তানিদের হেফাজতেই ঢাকাতে অবস্থান করে। তা সুতরাং ওনার পরিবারও মুক্তিযুদ্ধে অংশ নেয়নি, উনিও মুক্তিযুদ্ধে অংশ নেয়নি। উনি পাকিস্তান থেকে ফিরে আসেন 10ই মার্চ। এই 10ই মার্চ, 16ই ডিসেম্বর স্বাধীনতায় 10ই মার্চ পর্যন্ত উনি পাকিস্তানে অবস্থান করেন। এই সময় প্রচুর ব্রিফিং উনি পেয়েছেন, কিন্তু কারা ব্রিফিং দিয়েছে শুধু পাকিস্তানি না। অনেকে বলে থাকেন, আমি জানি না এটার পিছনে আমার কোনো নেই, তবে যেটা আমেরিকার ভূমিকা থেকে মনে হয় যে ওনার সবচেয়ে বড় মুরব্বী ছিল যে আমেরিকা, তখন সেই আমেরিকার কাছ থেকে তিনি এমনই অভয় পেয়েছিলেন যে অভয়ের কারণে
সেদিন তিনি আত্মসমর্পণ করেছিলেন, পাকিস্তানিদের কাছ থেকে নয়, তার থেকেও বড় শক্তির কাছ থেকে সেদিন তিনি অভয় পেয়েছিলেন, নির্দেশনা পেয়েছিলেন, এবং তারই পরিপ্রেক্ষিতে তিনি নির্ভয়ে আত্মসমর্পণ করতে পেরেছিলেন। এবং এই ব্যাপারে আমাদের তাজউদ্দিন সাহেবের মেয়ের একটা গ্রন্থে উল্লেখ আছে যে আমার বাবা তাজউদ্দিন সাহেব এবং নজরুল কাকু মনে হয়, যতদূর আমার মনে পড়ে, মুজিব কাকুকে তাদের সঙ্গে চলে যেতে বলছিলেন, কিন্তু মুজিব কাকু রাজি হননি। মুজিব কাকু বলছিলেন তোমরা যাও, আমি থাকি। তো যাই হোক, এই যে আত্মসমর্পণ, তখন কিন্তু এটা কিন্তু পশ্চাৎপসরণ, অর্থাৎ উনি যে অবস্থানে এসে একটা আন্দোলনকে তুঙ্গে তুলে দিয়ে সেখান থেকে ওনার এই আত্মসমর্পণটা ছিল একটা পশ্চাৎপসরণ। কিন্তু অর্থাৎ 9টি মাসের বেশি উনি পাকিস্তানে ছিলেন। এই সময় যে যুদ্ধ হলো সেই রক্তক্ষয় উনি দেখেনি, যুদ্ধও দেখেনি, যুদ্ধের সঙ্গে কোনো সংস্রবতা ওনার নেই। অথচ এখানে যারা যুদ্ধ করেছে, যারা জীবন দিয়েছে, অনেকে মারা গেছে, অনেকে এই যুদ্ধ করতে যে মুক্তিযুদ্ধ করতে যে মারা গেছে, সেটা কিন্তু উনি তাদের অনুভূতি, তাদের ফিলিংস কিন্তু ওই 9 মাসে উনি অনুভব করতে পারেননি। তো তারপরে যখন উনি ফিরে এলেন, তখন তো আমাদের বিজয় অর্জন অলরেডি ইতিমধ্যে হয়ে গেছে, বাংলাদেশ স্বাধীন হয়েছে, সার্বভৌম বাংলাদেশের উদ্ভব ঘটেছে, নতুন সরকার তখন ক্ষমতায়। উনি আসার পরে উনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন, এবং ধীরে ধীরে মুক্তিযুদ্ধে যারা সক্রিয় অংশ ছিল তার সঙ্গে তার দ্বন্দ্ব শুরু হয়, এবং দ্বন্দ্বে তিনি ধীরে ধীরে মুক্তিযুদ্ধে যারা সবচেয়ে বেশি জঙ্গিভাবে ভূমিকা পালন করেছিল তাদেরকে তিনি তার থেকে দূরে ঠেলে দিতে থাকেন। তারপরে যা হোক, উনি আসার পরে 1972 সালে সংবিধান রচিত হয়। সেটা কিন্তু অত্যন্ত ভালো সংবিধান ছিল। সেখানে গণতন্ত্রের কথা ছিল, সেখানে 4টি মূল স্তম্ভের কথা ছিল: গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, বাঙালি জাতীয়তাবাদ। এই 4টা মূল স্তম্ভের কথা ছিল। তবে প্রধান স্তম্ভই ছিল গণতন্ত্র। এই গণতন্ত্রের জন্যই কিন্তু শেখ মুজিব নিজেই বলেছেন গণতন্ত্রের জন্য তিনি লড়াই করেছেন। কিন্তু উনি নিজেই গণতন্ত্র হত্যা করলেন মাত্র কয়েক বছরের ব্যবধানে। অর্থাৎ উনি 1974-এ উনি বাকশাল কায়েম করেন। বাকশাল কায়েম করে একদলীয় শাসন কায়েম করে উনি বাক স্বাধীনতা হরণ করলেন। উনি মানুষের কাছ থেকে কেড়ে নিলেন তাদের সমাবেশ করার অধিকার, উনি পত্র পত্রিকা প্রকাশের অধিকার কেড়ে নিলেন। উনি মানুষকে দমন করার জন্য তার আগেই গঠিত হয়েছিল রক্ষী বাহিনী, সেই রক্ষী বাহিনী দিয়ে বিনা বিচারে আটক, বিনা বিচারে হত্যা, এগুলো ঘটাতে থাকেন। অর্থাৎ পূর্ণ স্বৈরতন্ত্র স্থাপন করেন সেদিন শেখ মুজিবুর রহমান সাহেব। তাহলে যে শেখ মুজিব গণতন্ত্রের জন্য লড়াই করেছেন বলেছেন, যে শেখ মুজিবুর রহমান স্বাধীনতার উন্মেষ ঘটিয়েছিলেন, শেখ মুজিবুর রহমান পাকিস্তানিদের কাছে আত্মসমর্পণ করে সেখান থেকে সরে এলেন। তারপরে উনি বাংলাদেশে এসে শাসনভার গ্রহণ করলেন, এবং শাসনভার গ্রহণ করে উনি কি করলেন? উনি স্বৈরতন্ত্রী পথে চলে গেলেন। উনি গণতন্ত্র হত্যা করে উনি একদলীয় শাসন কায়েম করেন, একদলীয় বাকশাল শাসন কায়েম করেন। তার মানে উনি, এবং এই দল একদলীয় শাসন কায়েম করেই কিন্তু উনি নিজে উনি হত্যাকাণ্ডের শিকার হন। উনি, কারণ মানুষ যখন শ্বাসরুদ্ধকর অবস্থায় পড়ে, এত বড় একটা যুদ্ধ করে এসে মানুষ যখন মুক্তির স্বাদ কেবল পেয়েছে, তারা মুক্তির স্বাদ নিতে চায়, সেই অবস্থায় এসেই তিনি তাদেরকে, সেই পাকিস্তানিরা যেভাবে শ্বাসরুদ্ধকর অবস্থায় রেখেছিল বাংলা জাতিকে, সেই জাতিকে উনি এসে আবার একইভাবে শ্বাসরুদ্ধকর অবস্থায় ঠেলে দিল। তখনই কিন্তু ঘটলে 15ই আগস্টের ঘটনা। 15ই আগস্টে সেদিন ঘটিয়েছিল মুষ্টিমেয় সামরিক কর্মকর্তা। আজকে যেমন ছাত্র জনতা, সেদিন কিন্তু ছাত্র জনতা নয়, সেদিন ঘটিয়েছিল মুষ্টিমেয় সেনা সৈনিক, মুক্তিযুদ্ধের সেনা কর্মকর্তারা। কিন্তু সুফল কিন্তু সেদিনকে যে পরিবর্তনটা হলো, শেখ মুজিব ব্যক্তি হিসেবে মারা গেছেন বটে, শেখ মুজিবের পরিবার অনেকে ব্যক্তি হিসেবে মারা গেছেন, ব্যক্তি মারা যাওয়াটা অবশ্যই দুঃখজনক, অবশ্যই দুঃখজনক, নিন্দনীয়, দুঃখজনক। কিন্তু সেদিনকে শেখ মুজিবের মৃত্যুর মধ্যে দিয়ে কিন্তু জাতি শ্বাসরুদ্ধকর অবস্থা থেকে মুক্তি পেয়েছিল। এটা তো অনস্বীকার্য, এটা তো কেউ স্বীকার করুক আর না করুক, এটা সত্য, এটা বাস্তব। সেদিন মানুষ বাক স্বাধীনতা ফিরে পেয়েছে, এবং গণতন্ত্রে ফিরে যাওয়ার অবস্থা তৈরি হয়েছে।
ফিরে যাওয়ার অবস্থা তখনই হয়েছে, আমি বলছি না, কিন্তু অবস্থা তৈরি হয়েছে, শর্ত তৈরি হয়েছে, পরিবেশ তৈরি হয়েছে। আমরা সেদিন ফিরে পেয়েছি সমাবেশ করার অধিকার, সেদিন ফিরে পেয়েছি পত্রপত্রিকা প্রকাশের অধিকার, পরবর্তী রাজনৈতিক দল নিবন্ধীকরণের অধিকার, এই সমস্ত এবং কি বলে যাক, এই যে অধিকারগুলো হারিয়েছিলাম আমরা, সেই অধিকারগুলো তো ফিরে এসেছিল সেদিন। রক্ষী বাহিনী বাতিল হয়েছিল, রক্ষী বাহিনীর সেই নির্যাতনমূলক অবস্থাটা আর ছিল না। ফলে মানুষ কিন্তু সেদিন ব্যাপকভাবে ব্যাপকভাবে অভিনন্দন জানিয়েছিল, গ্রহণ করেছিল সেদিন সেই সব নায়কদের, যারা 15ই আগস্ট 75-এর যে পরিবর্তন ঘটিয়েছিল তাদের কিন্তু তারা গ্রহণ করেছিল। এবং সেদিন শেখ মুজিব বাহিনীর সঙ্গে কিন্তু সম্মুখ সমরে লিপ্ত ছিল জাসদের অধিকাংশ কর্মীরা। কারণ জাসদের শুরু তো শেখ মুজিবুর রহমানের নেতৃত্বেই শুরু, ছাত্রলীগেরই একাংশ খুব জঙ্গি অংশ বলা যায়, কিছুটা রাজনীতি সচেতন অংশই কিন্তু ছিল। তারা শেখ মুজিবুর রহমান নেতৃত্ব নেয়, তখন তার উপর চাপ সৃষ্টি করে জনতার অনেক গণমুখী নীতি নির্ধারণের জন্য, কিন্তু শেখ মুজিবুর রহমান তাদেরকে প্রতিপক্ষ হিসেবে ঠেলে দিতে থাকেন দূরে। তার ফলে তারা দূরে সরে গিয়ে জাসদ গঠন করে। তখন জাসদ যে সমস্ত আন্দোলন করেছিল মাঠে থেকে, তার ফলে জাসদে প্রচুর কর্মী রক্ষী বাহিনীর হাতে জীবন দিতে হয়েছে, জাসদের নেতৃবৃন্দকে অত্যাচার নির্যাতনের সম্মুখীন হতে হয়েছে। তা সেদিনকে রাস্তায় আমরা অসংখ্য জাসদ কর্মীকে দেখেছিলাম বিজয় উল্লাস করতে 15ই আগস্টে পরে। তা আজকে সেই সুফলগুলাকে কিন্তু পরবর্তী সময় ধরে রাখতে পারেনি, সেই সুফলগুলাকে পরবর্তী সংহত করা যায়নি এবং সেটাকে বরঞ্চ পাল্টে দেওয়া হলো। তার চেতনা, সেই যে 15ই আগস্টের যে একটা চেতনা, যেমন 1971 সালের একটা চেতনা ছিল, 15ই আগস্টে আরেকটি চেতনার উদ্ভব হলো। তা এখন 15ই আগস্টের যে চেতনা, এখানে কিন্তু গণতান্ত্রিক ব্যবস্থাকে ফিরে যাওয়ার যে চেতনাবোধটা ছিল সেটা কিন্তু উল্টে গেল, সেটা কিন্তু আর থাকেনি। যাক, তা আজকে মুক্তিযুদ্ধের চেতনা বলে আমরা যেটা বলি সেটা কোনটা? মুক্তিযুদ্ধের চেতনা কি আমরা সেই একদলীয় বাকশাল শাসন, সেটা মুক্তিযুদ্ধের চেতনা ধরে নেব, নাকি আমরা ধরবো সেই অবস্থা থেকে মুক্ত পরিবেশ যেটা সৃষ্টি হলো 15ই আগস্টের পরিবর্তনের মধ্য দিয়ে, সেটা মুক্তিযুদ্ধের চেতনা? কোনটা? তাহলে 15ই আগস্টকে যেমন শোক দিবস হিসেবে হাসিনা সরকার যেভাবে পালন করেছে, নাকি এটাকে আমরা বলবো একদলীয় শাসনের অবসান দিবস হিসেবে পালন করা? তা আজকে এই 15ই আগস্টে অনেককেই ফাঁসি দেওয়া হয়েছে, কারণ ব্যক্তি শেখ মুজিবুর রহমানকে হত্যার দায়ে তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে। ঠিক আছে, তারা হত্যা করেছে, তাদের ফাঁসি দেয়, কিন্তু সেদিন যে সাফল্যগুলো ছিল, আজকে কি আমাদের সমাজ সেই সাফল্যগুলো ভোগ করছে না? তাহলে সেই সাফল্যগুলো বলতে অসুবিধা কোথায়? আমাদের যারা সচেতন অংশ, তারা কেন বলতে চান না যে 15ই আগস্ট এই সাফল্যগুলো ঘটেছিল? এই সত্যকে ঢেকে রাখার জন্য, এই সত্যকে গোপন করার জন্য যদি আমরা এইভাবে গোপন করে যাই এবং সত্যকে অস্বীকার করি, এবং শেখ মুজিবের যে অতীতের ভূমিকাগুলো, এগুলোকে যদি আমরা গোপন করে যাই, এগুলোকে জনসম্মুখে তুলে না ধরি, ইতিহাসে যদি এগুলো আমরা স্পষ্ট না করি, তাহলে কিন্তু বারবার আমাদের এরকম স্বৈরতন্ত্রের কবলে পড়তে হবে। এবং স্বৈরতন্ত্র কিন্তু বারবার আমাদের গ্রাস করবে, সেটা হাসিনা স্বৈরতন্ত্র হোক, অমুক স্বৈরতন্ত্র হোক, যে কোনো স্বৈরতন্ত্র, সেটা জামাতি হতে পারে, আওয়ামী লীগ হতে পারে, বিএনপি হতে পারে, যে কেউই হোক না কেন, বারবার কিন্তু আমাদের স্বৈরতন্ত্রের কবলে পড়তে হবে। তাই এই ইতিহাসের যে সত্যরূপ, সেই সত্যরূপটা কিন্তু আমাদের সামনে আসতে হবে যে কোনো পর্যায়ে। তাহলে আমরা অন্তত সঠিকভাবে আগামী দিনে যেন বাংলাদেশ কোনো অবস্থায় স্বৈরতান্ত্রিক কোনো ব্যবস্থার মধ্যে আর আটকা না পড়ে, সেদিকে আমরা ব্যবস্থা নিতে পারবো। তো সুতরাং আজকে বাংলাদেশে এই যে বর্তমানে যে ছাত্র জনতার বিজয়ের ফসল, বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, তাদের উপরে অনেক 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 কিছুই তাদের অনেক দায়িত্ব তাদের, কিন্তু তা আমি জানি না কতটুকু সফল হবেন। এর মধ্যে দেখলাম আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসর সাখাওয়াত সাহেব, তিনি 9/11-এর যে তত্ত্বাবধায়ক সরকার হয়েছিল এবং আমাদের
সমর্থন পুষ্ট হয়ে সেইখানে তিনি একজন অন্যতম ইলেকশন কমিশনার ছিলেন এবং অত্যন্ত সক্রিয় ছিলেন। আমি যতদূর জানি, একেবারে খুব ভালোভাবেই জানি, সেদিনকে আওয়ামী লীগকে জেতানোর জন্য এমু আহমেদরা কিভাবে চক্রান্ত করেছিল, এবং সেই চক্রান্তে কিন্তু আমাদের এই শওকত সাহেবরাও ছিলেন। কারণ সেদিনকা যেসব জায়গায় বিএনপির পসিবিলিটি ছিল বিজয়ের, সেখানে সেনাবাহিনী পাঠানো হয়, এবং পাঠানোর ফলে সেখানে যে সমস্ত বিএনপি নেতৃবৃন্দ ছিল তারা এলাকা ছেড়ে পালিয়ে যেতে হয়, এবং ওইখানে নির্বিঘ্নে আওয়ামী লীগ বিজয়ী হয়। যেমন হাসান মাহমুদ চিটাংয়ের, তার জায়গাটাও তাই। হাসান মাহমুদ আমার পরিষ্কার মনে আছে, ওখানে গেছিল আমেরিকান অ্যাম্বাসাডার হেলিকপ্টারে করে, আমাদের এক বাংলাদেশি তার সাথে ছিল, আমি নাম বলছি না, তার সাথে ছিল, এবং ওই বাংলাদেশির তার সাথে থাকার অভিজ্ঞতা আমি শুনেছি তার মুখ থেকেই, যে কিভাবে সেনাবাহিনী হাসান মাহমুদকে বিজয়ী হতে সাহায্য করছে। তো যাও, সেদিনকে এমু আহমেদরা কেন খেলছে তা বুঝি, কারণ তারা যে 2 বছর ধরে অপকর্মগুলা করছিল সেগুলো জায়েজ করার জন্য হাসিনা তাদের কাছে দায়বদ্ধ ছিল। আর একটা কারণ এখানে ছিল, সেদিন ভারতীয় হস্তক্ষেপ, ভারতীয় আধিপত্য কেন্দ্র সেদিন চেপেছিল এমু আহমদের উপরে। তারা সেই ভারতীয় নির্দেশেই কিন্তু আওয়ামী লীগকে বিজয়ী করার জন্য যা কিছু করা দরকার করেছিল, এবং আমাদের সাখাওয়াত সাহেব কিন্তু সেইখানে অবস্থান করছিলেন। তা আজকে সাখাওয়াত সাহেব হঠাৎ করে মাত্র বিজয়ের কয়েকদিন পরেই বললেন আওয়ামী লীগকে সংগঠিত হওয়ার জন্য, আওয়ামী লীগের নেতৃবৃন্দ ফিরে আসার জন্য, আওয়ামী লীগকে বললেন, আহ্বান জানালেন তিনি নতুন নেতৃত্ব। মনে হচ্ছে, অনেকেই বলছেন, আমি বলছি না, অনেকেই বলছেন যে মনে হচ্ছিল যে সাখাওয়াত সাহেব আওয়ামী লীগের নেতা, এবং আওয়ামী লীগের নেতা হিসেবে তিনি এই দল পুনর্গঠনের দায়িত্ব তাকে দেওয়া হয়েছে, এবং তিনি তাদেরকে উজ্জীবিত করছেন আওয়ামী লীগ পুনর্গঠনের জন্য। তারপরে সাখাওয়াত সাহেবের আরো কিছু জিনিস খুব দৃষ্টিকটু, তার একনাকত্ব আচরণ, ডিক্টেটোরিয়াল অ্যাটিটিউড। তিনি সবাই এই কিক মেরে দাও, হ্যাঁ, তারপরে আমরা পলিটিক্যাল অ্যাক্ট করে নেমে গো টু হেল, অমুক তমুক ইত্যাদি কোনো কোনো রাজনৈতিক দলের উল্লেখ করে তিনি তাদের বিরুদ্ধে বিষোদ্গার করছেন। এসব কি, এগুলো ভালো না। আর রাজনৈতিক দলগুলোকে বাদ দিয়ে কি এই জনসমর্থনহীন এই তত্ত্বাবধায়ক সরকার টিকে থাকতে পারে না। কারণ এই সরকারটা রাজনৈতিক ফসল না, ছাত্র জনতার গণবিস্ফোরণের ফসল। এই এদের ভিত্তি কিন্তু তাদেরই সমর্থন। তো এই ছাত্র জনতার যে চাহিদা, যে আকাঙ্ক্ষা, সেদিন প্রস্ফুটিত হলো সেই গণবিস্ফোরণের মধ্যে। ওনারা কতটুকু তার প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন, কতটুকু সেগুলাকে ওনারা বিবেচনায় নিয়ে সেইভাবে পদক্ষেপ নিয়েছেন, এটা আজকে ওনাদের বলতে হবে যে আমাদের উপলব্ধিতে এই জিনিসগুলো আমাদের করা দরকার। এগুলো মানুষের সঙ্গে করেন, ওরা সময় নেন, তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু তারা যে সেটাকে বিবেচনায় নিচ্ছেন এটা অন্তত মানুষকে বুঝতে দিতে হবে যে এইগুলো আমরা। স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়, খুবই গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপরে নির্ভর করছে বর্তমান যে অবস্থা, এই অবস্থায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় অনেক কিছু করতে পারে এবং অনেক কিছু অঘটনও ঘটাতে পারে। তো সুতরাং স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমার মনে হয় শেখ হাসিনার রোষানলে পরে যে সমস্ত জেনারেলরা চাকরি হারিয়েছেন, যারা কর্তব্যপরায়ণ ছিলেন, নিষ্ঠাবান ছিলেন, এবং যাদের পেশা দায়িত্ব ছিল, যাদের প্রধানতম লক্ষ্য, সেই সমস্ত অফিসারদের মধ্য থেকে কাউকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিলে আসলে ভালো হতো বলে আমি মনে করি। যাই হোক, তা আজকে এই সময় সবকটা মন্ত্রণালয়েরই অনেক অনেক দায়িত্ব রয়েছে, অনেক অনেক কিছুকে আজকে সংহত করার জন্য তাদের জনসমক্ষে বলতে হবে, স্পষ্ট করে বলতে হবে। রাজনৈতিক দলগুলা যেভাবে সাখাওয়াত সাহেব রাজনৈতিক দলগুলোকে তাচ্ছিল্য করছিলেন, মনে হলো রাজনৈতিক দলগুলোর কোনো প্রয়োজনই নেই, এরকমই যেন একটা আচরণ ছিল। এবং যাই হোক, সেই ক্ষেত্রে প্রফেসর ইউনূস সাহেব ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করেছেন। তার মানে তিনি উপলব্ধি করতে, তিনি জানেন, বোঝেন যে রাজনৈতিক দলকে বাদ দিয়ে এই সমাজ চলতে পারে না। কারণ এই এখনকার যে রাজনৈতিক দলগুলো আছে, যারা তাদের কর্মী বাহিনী, বিশাল কর্মী বাহিনী, তারা কিন্তু পোর খাওয়া। তাদের বিরুদ্ধে মামলা ছিল, ডজন মামলা ছিল, তারা মার খেয়েছে, তারা অনেকে তাদের বন্ধু বান্ধব গুমের শিকার হয়েছে, তারা জেলখানায় অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে, তারা কিন্তু সবাই পোর খাওয়া। এরা কিন্তু ফেলে দেওয়ার শক্তি না। হঠাৎ করে সাখাওয়াত সাহেব এসে যদি মনে করেন যে না, এদের কোনো গুরুত্বই নেই, তাহলে তিনি ভুল করবেন। এদেশেরই তো জনগণ, এই রাজনৈতিক দলগুলোতে এদেশের থেকেই লড়াই করেছে। এরা আয়না ঘরে গেছে, এরা ডিটেকটিভ হারুনের অত্যাচারের ছেলে, তারা
নির্যাতিত হয়েছে, এদেরকে কি করে তিনি অবহেলা করবেন? এরা তো প্রত্যেকেরই শরীর খুঁজলে দেখা যাবে স্বৈরাচারের অত্যাচার নির্যাতনের চিহ্ন। সুতরাং তাদেরকে উপেক্ষা নয়, তাদের সঙ্গে আলাপ আলোচনা করে আজকে কিন্তু সামনে এগোতে হবে এদের। আর সাখাওয়াত সাহেব কোনো একটি বিশেষ দলকে যদি প্রশ্রয় দিতে চেষ্টা করেন, সেই দল পুনরুত্থানে যদি তার কাছ থেকে কোনো উৎসাহ হয়ে থাকে, তাহলে আগামী দিনে তার পরিণতির জন্য তাকে দায়িত্ব নিতে হবে, তাকেই দায়িত্ব নিতে হবে। আমি হঠাৎ করে তার নাম বলাটা আমার, যদিও কিন্তু নাম না বললে তাকে যদি এখানে উল্লেখ না করা হয়, তাহলে আমার মনে হয় যে আগামী দিনের যে সংগ্রাম সেটাকে দুর্বল করা হবে। তো যাক, আমি এখন যেটা মনে করি সেটা হলো, আমি সংক্ষিপ্ত করে ফেলি, যে আজকে যে মুক্তিযুদ্ধের চেতনা নামে মানুষকে বিভ্রান্ত করার যে প্রয়াস, সেটা খতম করতে হবে। 53 বছর পরে মুক্তিযুদ্ধের কোন চেতনা? 1972 সালের যে চেতনা, 4 স্তম্ভ ভিত্তিক চেতনা, সেটা তো আজকে তো সমাজতন্ত্রও নেই। আজকে ধর্ম নিরপেক্ষতা, রাষ্ট্রীয় ধর্ম ইসলাম থাকে, সেটাও নেই। আজকে বাঙালি জাতীয়বাদেরও গন্ধ নেই, আর গণতন্ত্র তো ছিলই না। তাহলে মুক্তিযুদ্ধের চেতনাটা থাকলো কোথায়? 72-এর মুক্তিযুদ্ধের চেতনা, তাহলে মুক্তিযুদ্ধের চেতনা কি 75-এর বাকশাল সিস্টেম, একদলীয় সিস্টেম, ওইটাই কি মুক্তিযুদ্ধ, গণতন্ত্র হত্যা, এটাই কি মুক্তিযুদ্ধের চেতনা? তাই যদি হয়, তাহলে তো ওই মুক্তিযুদ্ধ তো মানুষের না। আর সেই স্বয়ং এই মুক্তিযুদ্ধকে ব্যবহার আর করা যাবে না। আর যে সমস্ত ইমেজ, ভাবমূর্তি, যে সমস্ত জিনিসকে অবলম্বন করে এই তথাকথিত মুক্তিযুদ্ধের চেতনা পথ ধরে যারা স্বৈরতন্ত্রকে স্থাপন করা, এই প্রতিষ্ঠিত করার চেষ্টা করে, সেই সব ব্যক্তি যেন সেই সুযোগটা না পায়। সেই কারণে এই সমস্ত ইমেজ, এই প্রতিমূর্তি ইত্যাদি সব অপসারণ করতে হবে। জনতার রায় এটা, মাঠের রায় এটা, সাধারণ মানুষের রায় এটা, এই রায়কে শ্রদ্ধা জানাতে হবে। আজকে কোনো মূর্তিকে করে পুনরায় এই তথাকথিত মুক্তিযুদ্ধ চেতনাকে এরা পুনর্স্থাপন করবে, এটা যেন না হয়। মুক্তিযুদ্ধের চেতনা যেটা সঠিক, সেটা তো 4 স্তম্ভ, সেটা তো নেই। তাহলে আমরা কেন সেই চেতনার কথা বারবার বলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করব? তো আজকে যেটা সত্য, আজকে সবকিছুই না, আজকে আমাদের সবচেয়ে বড় জিনিস গণতান্ত্রিক অধিকার, গণতন্ত্র সুসংহত করা, এবং মানুষ যেন কোনো রাজনৈতিক দল আগামী দিনে স্বৈরতান্ত্রিক ভূমিকা পালন না করতে পারে, সেইটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। হ্যাঁ, আমরা এই দিকে লক্ষ্য রেখেই আমাদের অগ্রসর হতে হবে। আমাদের মনে রাখতে হবে যেন আমরা আগামী দিনে এই আমাদের বাংলাদেশ, এই দেশই আমাদের, এখানেই থাকতে হবে বাংলাদেশের মানুষকে। সুতরাং এই বাংলাদেশকে ক্ষতি করে যেন কোনো কিছু না হয়, বাংলাদেশের সর্বনাশ করে যেন কেউ কিছু না করতে পারে, কেউ যেন রাজনৈতিক ফায়দা লুটতে না পারে। কোটি কোটি টাকা লুটপাট হয়ে গেছে, সেগুলো ফিরিয়ে আনা দরকার। সরকার মানুষকে বলতে হবে এই টাকা ফিরিয়ে আনার ব্যাপারে তারা কি ভূমিকা পালন করছে। কারণ 1500 কত দেখলাম, 1.5 লক্ষ, প্রায় 150 লক্ষ কোটিরও বেশি টাকা লুটপাট হয়ে এই বাংলাদেশের ঋণী। তো এগুলো কিভাবে শোধ করবে মানুষকে জানাতে হবে। আজকে আমি এই পর্যন্ত শেষ করছি, কারণ আগামী দিনে আরো কথা হবে। অনেক অনেক ধন্যবাদ মিন্টু ভাই, অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।